আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব ২৯। লেখিকা সাদিয়া। হলুদের অনুষ্ঠানে আশপাশ মজে আছে, বেশ আওয়াজ দিয়ে বক্স বাজছে। স্টেজের ভিডিও ম্যান ভিডিও করছে। গ্রামের অনেক মানুষ এসেছে সিদ্দিক বাড়িতে অনুষ্ঠান দেখতে। আগাগোড়া সবটাতে শহুরে আর বিলাসিতার ভাব। তা তো আর মিস করা যায় না। ইহামের মিশন ছিল বরিশালে, বেশ সেন্সিটিভ ইস্যু, তবুও কোনোভাবে সিও এর সাথে একটা বোঝাপড়া করে নেয়। অন্য একটা টিমকে বরিশাল পাঠিয়ে দিয়ে সে আসে ফেনীতে। গোপন সূত্রে জেনেছিল ফেনীর মিশনটা যতটা হালকা বা ছোট করে দেখছে উপরমহল, এটা ঠিক ততটা না, বেশ গাঢ় একটা বিষয়ের অন্তর্ভুক্ত। তাই তো ইব্রাহিম, সারজিৎ, বৌলহাস, মাইনুল আর কিবরাকে নিয়ে এসেছে এখানে। ওরা আপাতত একটা হোটেলে উঠেছিল, ভেবেছিল আজকের মাঝে মিশন কমপ্লিট হবে। সেই হিসেবে সব কাজও শেষ হয়েছিল। তবে আসার পথে একটা অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হয়ে দুর্দান্ত খবর শুনে এসেছে। সেই আক্রমণে বৈলহাসকে বাঁচাতে গিয়েই তার হাতে ছুরির আঘাতটা লেগে যায়। বান্দরবনের মিশনে বেচারা হাতে গুলি খাওয়ার বিষয়টা বিবেচনা করে নিজের ঝুঁকি নিতে দ্বিধা করেনি ইহাম। মায়েরা হাতে বক্স নিয়ে এসে দেখে লোকটাকে যেভাবে বসে থাকতে দেখে গিয়েছিল ঠিক একইভাবে এখনো বসে আছে। আশ্চর্য হলো মায়েরা, কপাল কিঞ্চিত ও করল খানিক। এই লোক কি নড়াচড়াও করেনি খানিক? সে যে ঘরে এলো এটা কি মানুষটা বুঝতে পারছে? কোনো সাড়া শব্দও তো দিচ্ছে না। আজব পাথর টাথর হলো নাকি? মায়েরা গলা কাশলো, তবুও কোনো হেলদোল হলো না ইহামের মাঝে। সে তখনও বিছানার উপর বসে হাঁটুতে দুই হাত ভর দিয়ে মাথাটা ঝুঁকিয়ে রেখেছে নিচের দিকে। মায়েরার ভালো লাগলো না, বিরক্ত হয়েই আরো এগিয়ে গেল। দেখি হাতটা দিন বলে সে বিছানায় বসলো। ইহামকে কোনো শব্দ কিংবা নড়তে না দেখে গলার আওয়াজে বাড়ালো, মায়েরা কি হলো, হাতটা দিন। আবার ইহাম মাথা তুলে তাকালো, চোখে মুখের ভাব কেমন বিষাদ গম্ভীর। শান্ত ধারালো কণ্ঠে বলল, এটা রেখে তুমি অনুষ্ঠানে যাও, আমি করে নিব। মায়েরা তীক্ষ্ণ চোখে তাকালো ইহামের দিকে, দৃষ্টি তার স্থির। সেভাবে তাকিয়েই ইহামের হাতটা এগিয়ে আনলো নিজের দিকে। ইহাম চকিতে তাকিয়েছে মায়েরার দিকে। মেয়েটা তখন আলতো হাতে ভিজে তুলো দিয়ে শুকনো রক্ত পরিষ্কার করছে। মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ব্যথাটা তার নিজের হাতে লেগেছে। মায়েরা, এত দুঃখী হওয়ার কিছু নেই, খুব বেশি কাটেনি। একদম কথা বলবেন না আপনি, দেখছি হাতের কাটাটা গভীর, তবুও বলছেন কিছু হয়নি, বেশি কাটেনি। মানুষ থেকে কি গন্ডারে পরিণত হয়েছেন নাকি যে ব্যথা ট্যাথা লাগে না গায়ে? পানি ভর্তি চোখ নিয়ে মায়েরার উচ্চস্বরে বলা কথাগুলি শুনে হাসি পেল ইহামের। তবে ঠোঁট প্রসারিত করে সেটা প্রকাশ না করে বরং গম্ভীর আওয়াজে তুলল, বেয়াদবের মতো কথা বলছো কেন? আপনার কাছে কি আমি এই জীবনে আদবি হতে পারবো? কারো কিছুই বুঝেন না আপনি, অথচ মূর্খ গবেট বলে ডাকেন আমায়। কারো ভেতরের অনুভূতি কিছুই কি বুঝতে চান না আপনি? ইহাম শান্ত হলো, নির্মল দৃষ্টিতে তাকিয়ে দেখলো মেয়েটা নাক টেনে টেনে কেঁদে যত্ন করে তার হাত পরিষ্কার করছে। ডান হাতটা বাড়িয়ে দিয়ে কপালে আসা চুলগুলি
কানের পিছনে গুজে দিল। ছুবেন না, আপনারও ছোঁয়ার দরকার নেই। আপনার আধ ভাঙা জীবনে থাকার দরকার নেই আমার। যেখানে আপনি আপনার জীবনে নিশ্চয়তা দিতে পারেন না, সেখানে আপনার সাথে থেকে আমি কষ্ট পাবো নাকি? আর থাকবো না আপনার সাথে। একদম জানে মেরে ফেলবো মায়রা এমন ধরনের কথা বললে। মায়রা লাল চোখ নিয়ে ইহামের দিকে তাকায়। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে। কাটা হাতটা দেখলেই ফুপাতে মন চাইছে, ভেতরটা জ্বলছে। মারামারি তো আপনার কাজ। নিজে মরবেন, মানুষকে মারবেন, এটাই তো আপনার দায়িত্ব। চটে গিয়ে ইহাম মায়রার উন্মুক্ত চুলের পেছনে আঙুল গুজে দিয়ে মায়রাকে টেনে আনলো নিজের খুব কাছে। কপালে কপাল ঠেকিয়ে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, এত কথা শুনতে চাই না আমি। আর কখনো ওসব কথা বলবে না। শুধু এতটুকুই জানি। মায়রা আবেগী হয়ে আরো জোরে কাঁদে। চোখ বন্ধ করে নিজের ধরফর বুকের কষ্ট নিয়ে ফুপায়। এই মেয়ে, তোমায় মেরেছি? তবে এত কান্না করছো কেন? কান্নার কারণে জবাব দেয় না মায়রা। দাঁত চেপে ইহাম বলে ওঠে, ঠিক আছে, একা ঘরে কাঁদো, তবে যাচ্ছি আমি। ইহাম উঠতে চাইলে মায়রা তার হাত টেনে ধরে শরীরের ক্ষীণ শক্তি দিয়ে। তার এতটুক শক্তি বসাতে পারে না দৃঢ় ইহামকে। সে খাম্বার মতোই দাঁড়িয়ে আছে। মাথা খানিক নুয়ে দেখে চলছে মায়রাকে। মায়রা মাথা উঁচু করে তাকায় ইহামের চোখের দিকে। মেয়েটার অভিমান বুঝে ফোঁস করে দম ছেড়ে ইহাম নিজের কাটা বা হাতের তর্জনী আর মধ্যমা আঙুল উঁচু করলো। সেটা বাড়িয়ে দিয়ে মায়রার চোখের পানি মুছে চুপচাপ নিচে বসলো। এক পা ভাঁজ করে আর এক পা লম্বা করে ফ্লোরে লেপ্টে রেখে বসলো, যেন নিচে ক্লান্ত ভঙ্গিতে ছেড়ে দিয়েছে পা। মায়রা তখনও বিছানার উপরে বসা, ইহামের দিকে করুণ অভিমানী হয়ে তাকিয়ে থাকে। ইহাম নির্লিপ্ত ভঙ্গিতে মায়রার কোলে মেলে ধরে নিজের কাটা হাত। ইশারায় হাত দিয়ে বুঝায় কি করার দরকার তা যেন করে। মায়রার রক্ত দেখতে পারে না, তবুও ইহামের হাতের রক্ত মুছে দিচ্ছে বহু কষ্টে। বুক থরথর করছে তার। চোখ দিয়ে তখনও টিপ টিপ বৃষ্টি ঝরছে। মনে পড়ছে সেদিন বান্দরবন, যখন ইহাম নিজের হাত নিজে ড্রেসিং করছিল। তখন তাকে সাহায্য করতে বলায় কি অকপটে বারণ করেছিল সে, অথচ আজ এই হাত দেখে তার শরীর কাঁপলেও লোকটার অপ্রকাশিত ব্যথা তার অন্তরে আঘাত করছে। ইহাম কেবল গম্ভীর রাশভারী কণ্ঠে বলে উঠল, আর একটুও যদি কান্না করো তবে ঘর ছেড়ে বের হয়ে যাব মায়রা। এবার বিরক্ত লাগছে তোমার কান্না। অভদ্রের মতো কান্না করো না। ইহামের নিষেধাজ্ঞা খুব সুখকর হলো না মায়রার জন্য। নিঃশব্দেই সে চোখের ধারা বিসর্জন দিতে ব্যস্ত। বারবার নাক টানছে সে, কান্না চেয়েও আটকাতে পারছে না। ইহাম দেখল মায়রার কান্না থামানোর প্রচেষ্টা। মেয়েটা যে কান্না থামাতে পারছে না তা সে বেশ বুঝতে পারছে। মলম লাগিয়ে মায়রা হাতে একটা ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়েছে। মেয়েটার চোখ দিয়ে এখনো থেমে থেমে পানি পড়ছে। ব্যান্ডেজের গিঁট দেওয়া শেষ হতেই ইহাম দুই হাত দিয়ে মায়রার কোমর পেঁচিয়ে নিল। কোমরের দুই পাশে আলতো হাতে মায়রাকে আরেকটু টেনে আনলো নিজের দিকে। ইহাম তখনও নিচে বসে আছে। নিজের শরীরটা আর একটু মায়রার সাথে মিশিয়ে শীতল কণ্ঠে বলল, রাগ করেছ? মায়রা জবাব দেয় না, মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। ইহাম ম্লান হাসল।
মায়রার চিবুকে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে মুখ ফেরায় তার দিকে। ক্রন্দনরত মেয়ের দৃষ্টি তখনও অন্যদিকে। এবার শান্ত গলায় ইহাম বলে, বেয়াদব মেয়ে, আমার দিকে তাকাও। মায়রা তৎক্ষণাৎ ইহামের দিকে তাকায়। শান্ত স্নিগ্ধ সেই চাহনি। ইহাম ধ্যান ধরে তা দেখে। জানেন আমি বেয়াদব, অভদ্র, তবে এভাবে বারবার বলতে কেন হবে? ডাকছেন তাকাবো না জানেন? তবুও সেই আশা করছেন কেন? আমি না অভদ্র, বেয়াদব? এক গালে হেসে ওঠে ইহাম। মায়রা দেখেও চোখ ফিরিয়ে নেয়। তার ভেতর এখনো জ্বলছে, সাথে রাগও হচ্ছে। দেখেছো কত বেয়াদবের মতো তর্ক করছো? দূর সরুন তো, আমিই চলে যাচ্ছি। মায়রা উঠতে চাইলেও পারে না, কারণ তার পায়ের কাছটায় ইহাম শক্তভাবে বসে আছে। একটু নড়তেই তার কোমরের কাছে ইহামের হাতের বাঁধন আরও দৃঢ় হয়। সঙ্গে সঙ্গে জমে যায় মায়রা। নড়াচড়া বন্ধ করে চুপটি করে থাকে। ইহাম মায়রার কোলে মাথা রাখল। মেয়েটা কেঁপে উঠল। তার এই স্বল্প কম্পন অনুভব করল ইহাম। নিগুড় হেসে কোমল কণ্ঠে বলল, তোমার কিছু বলার থাকলে আমায় বলতে পারো মায়রা, আমি শুনছি। কিন্তু এরপরে আর আমার এই বিষয় নিয়ে তুমি কিন্তু কিছু বলতে পারবে না। এখন কিন্তু সেটা ভালো হবে না। তখন কিন্তু সেটা ভালো হবে না। মায়রাকে চুপ থাকতে দেখে ইহাম ঘাড় উঁচু করে তাকালো ওর মুখের দিকে। মেয়েটার মন মরা মুখ দেখে থুতনি রাখল কোলে। উরুপিণ্ডের শক্ত চোয়াল স্পষ্ট হতেই সারা শরীর শিউরে উঠল মায়রার। শিরশিরে শিহরণ তাকে ছটফটে করে দিল। এই মায়রা, তাকাও না এদিকে। অতি কোমল কণ্ঠ পেয়ে ধীরে তাকায় মায়রা। মোলায়েম দৃষ্টি পেয়ে নির্বিঘ্নে বলে উঠল, আমি মায়ের কথাই সমর্থন করি। ইহাম হেসে উঠল মায়রার ঘোরপ্যাচ কথায়। মেয়েটা হয়তো ম্যাচুরিটির ধাপে আছে। কিভাবে ইঙ্গিত দিয়ে বলে ফেলল। মায়রার কথার ইঙ্গিত বুঝতে কষ্ট কিংবা সময় কিছুই ব্যয় হলো না ইহামের। তবুও মৃদু কণ্ঠে সরলভাবে বলল, তুমি কি বলতে চাও তা সরাসরি বলো মায়রা। আপনার জীবন নিয়ে আমরা সবাই চিন্তায় থাকি। আপনায় নিয়ে সবসময় আপনার পরিবার ভয়ে থাকে। সেটা আপনি বোঝেন? তুমিও ভয় পাও? না পাওয়ার কি পেলেন আপনি? ভালো লাগছে না আমার আপনার এই হেয়ালি। সরুন, আমি চলে যাই। বললেই হবে নাকি? আমাকে নিয়ে ভয় পাও কি না জানতে হবে না আমার? যদি বলি পাই, তবে কাজটা ছেড়ে দিবেন আপনি? ইহামকে চুপ থাকতে দেখে আগ্রহ হলো মায়রার। আরও কৌতূহলী হয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করল, কি হলো? বলছেন না যে আপনি আপনার জবটা ছাড়বেন তো? তবে ইহাম মায়রার প্রশ্নের উত্তর দিল না, বিচলিতও হলো না। শান্ত স্বাভাবিকভাবে প্রশ্ন করল, আমার চাকরি নিয়ে তোমার সমস্যাটা কোথায় বলো তো মায়রা? এটা আমার প্রশ্নের জবাব না ক্যাপ্টেন সাহেব। তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, আগে আমার উত্তর দাও। মায়রা নির্বাক হয়ে ঘাড় নিচু করে তাকিয়ে আছে ফ্লোরে বসা ইহামের দিকে। লোকটা প্রশ্নাত্মক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। দুই বাহু এখনো তার কোমল আগলে রেখেছে। দুই বাহু এখনো তার কোমর আগলে রেখেছে। কি হলো? উত্তর দাও। আপনাকে নিয়ে। আমার লাইফ রিস্ক নিয়ে, তাই তো? মায়রা জবাব দিল না, গম্ভীর মুখে ইশারায় সমর্থন জানালো। তখন তুমি বললে জীবনের নিশ্চয়তার কথা। তুমি তোমার জীবনের নিশ্চয়তা দিতে পারবে, কিংবা অন্য কেউ? নিরুত্তর রয় মায়রা। তার যা বোঝার বুঝে গিয়েছে সে। এই লোক এখন তাকে যুক্তি দেবে, নীতি কথা বলে
বুঝিয়েও ফেলবে। যুক্তি দেখাতে এই লোক ভালো পারে কিনা, মানুষকে বুঝিয়ে ফেলতেও খুব ভালো সক্ষম এই ধূর্ত প্রকৃতির লোকটা। মায়েরা নাকচ করে উঠতে চাইলেই জোর হাতে ইহাম তার কোমর ঠেসে ধরল বিছানার সাথে। কঠিন গলায় শাসিয়ে জানালো, এই বেয়াদব মেয়ে, আমি কথা বলছি, দেখছো না তোমার কি মনে হচ্ছে আমি আউল ফাউল কথা বলছি তোমাকে? আমি সিরিয়াস, মাথা মোটা। চুপ করে বসে কথা শোনো। মায়েরা থমথমে মুখ নিয়ে বসে থাকে। ইহামের চোখের দিকে আর তাকায় না। কড়া গলায় বলে ওঠে ইহাম, 1 সেকেন্ডের জন্যও যদি চোখ ফিরিয়েছ না, তবে তোমায় আমি কঠিন থেকে কঠিন শাস্তি দেব। বেয়াদব মেয়ে, এদিকে তাকাও। মায়েরা বাধ্য মেয়ের মতো নিভৃতে তাকায় এদিকে। ইহাম তার কোলে আলতো ঠোঁট বুলায়, শান্ত শীতল কণ্ঠে জানায়, এক জীবন মানুষের কোনো নিশ্চয়তা নেই। তুমি আমি কেউই নিজের জীবনের নিশ্চয়তা দিতে পারবো না। তাই বলে এই তুচ্ছ কারণে জব ছাড়তে বলাটা উদ্ধতপূর্ণ আচরণ। সেটা তুমি হও কিংবা আমার মা, আমরা ডিফেন্সের এক একটা সৈনিক মরণের ভয় ট্রেনিং এই ছুঁড়ে ফেলেছি। আমাদের ভেতরে যা আছে তার সবটাই দেশাত্মবোধ, স্বদেশের প্রতিটা নাগরিকের নিরাপত্তা, দেশের যাবতীয় সবকিছু রক্ষার অঙ্গীকার। আমরা বোধহয় পরিবারের থেকে আমাদের দায়িত্বকে বেশি সময় দেই, কিন্তু সেটাও তো আমাদের পরিবারের জন্যই। এটাও আমাদের পরিবারের অংশ। একটু ভাবো তো মায়েরা, আমাদের কারণে তোমরা সবাই, প্রতিটা মানুষ যদি নিরাপত্তা পায়, শান্তিতে জীবনযাপন করতে পারে, নিজেদের পরিবার নিয়ে সুখে থাকতে পারে নির্বিঘ্নে, যদি বুকের ভেতর থাকে দেশ, দেশের নাগরিকের প্রতি ভালোবাসা কিংবা নিজের প্রতি সম্মান, তবে এইটাই কেন নয়? আমি আমার জবে প্রশান্তি পাই, আমার আনন্দ থাকে আমার প্রতিটি কাজে, প্রতিটি দায়িত্বে। মানুষকে একদিন না একদিন তো মরতেই হবে, তবে সেটা সম্মান কিংবা গৌরবেরই বা কেন নয়? আমি আমার কাজ নিয়ে অহংকার বোধ করি, তৃপ্তি পাই। নিজেকে এই আনন্দময় কাজে নিয়োজিত রেখে আমার নিজের প্রতি নিজের সম্মান শ্রদ্ধা হয়। আমি মরতে চাই বীরের সাথে, যেখানে মিশে থাকবে আমার সম্মান, আমার গৌরব। মায়েরা নিস্তব্ধের মতো বসে আছে। এই লোকটার ভেতরে যা আছে তা যেন কেবলই অপরিবর্তনীয় এক কঠিন সিদ্ধান্ত, যেন নিজের পরিবারের সঙ্গ একাকার করে নিয়েছে দেশকে। ডিফেন্সের মানুষগুলি এমন হয় কেন? নিজেদের ব্যক্তিগত জীবন থেকে তাদের মূল্য যেন তাদের উপর অর্পিত দায়িত্ব। মায়েরার এই কাজ নিয়ে কোনো অমত কিংবা দ্বিধা নেই, কিন্তু তবুও ইহামের লাইফ রিস্কের বিষয়টা তার মনের খচখচ জায়গা। ইহামের এত বোধ, এত কথা শুনে বুঝেও যেন সে শুনতে পারছে না, বুঝতে পারছে না, কিন্তু বেশ উপলব্ধি করতে পারছে এই মানুষটাকে। ইহাম নিজের 2 হাত কোমর থেকে সরিয়ে আনলো। মায়েরা তখনও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইহাম আলতো করে নিজের হাতের মুঠোয় ওর হাত দুটি পুড়ে নেয়, নরম মোলায়েম গলায় বলে, মায়েরা, তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। আমার ভালো লাগা খারাপ লাগার গুরুত্ব অবশ্যই তোমার কাছে থাকা উচিত। আমার কথায় হয়তো তুমি বুঝতে পারছো আমার ভেতরের কথাগুলি। বিস্তারিত বলার প্রয়োজন বোধ করছি না আমি আশা করব এরপর আর কখনো অন্তত এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে ঝামেলা না হোক। একজন ক্যাপ্টেনের স্ত্রী হিসাবে তোমার উচিত নিজেকে শক্ত করা। হতে পারে তুমি বয়সে এখনো ছোট, কিন্তু আস্তে আস্তে এই অনুভবগুলি তোমায় বৃদ্ধি করতে হবে। আমার জন্য নিজেকে সবসময় তুমি গর্ববোধ করবে, কখনোই চোখের পানি নয়। এবং কি আমার দায়িত্বে
থাকাকালীন কিছু হলে তুমি কান্না না করে মনে মনে একজন বীর শহীদের স্ত্রী হিসাবে সবসময় গৌরবে মাথা উঁচু করে রাখবে। ফুপিয়ে কেঁদে উঠল মায়েরা। ইহামের কথার গভীরতা অনুভব করল সে, তবুও মন যে আশঙ্কায় ডুবে আছে, বুকটা চিপে আছে হারানোর শঙ্কা। ইহাম চট জলদি বিছানায় উঠে বসে, কানের নিচে পুরো হাত গলিয়ে দেয়, বৃদ্ধা আঙ্গুলি দিয়ে গালে আলতোভাবে বুলায়, ক্রাশে বলে, শরীর খারাপ হবে মায়েরা, প্লিজ আর কেঁদো না। এত নরম হলে কিভাবে চলবে? তুমি কি বুঝতে পারছো না আমার কথার মানেগুলি? মায়েরা পেশিবহুল বাহুতে খামচে ধরে ও অবস্থাতেই অধৈর্য হয়ে বলে, আমি আপনার সব কথা বুঝতে পারছি ক্যাপ্টেন সাহেব, তবে আমার মন মানতে চাইছে না। কেন বলুন তো? আমার ভেতরটাকে কিভাবে বোঝাবো আমি? ইহাম চট করে মায়েরাকে নিজের বুকের সাথে চেপে ধরল, একটু সময় নিল। মায়েরা তখনও একটু একটু করে ফুপাচ্ছে। আর একটু সময় দেওয়ার পর মায়েরার ফোপানো বন্ধ হলে ধীর গলায় জানায় ইহাম, মায়েরা, এখন অবুঝের মতো করছো তুমি। এমন করলে আমি কঠোর হতে বাধ্য হব। প্লিজ শান্ত হও। দেখো, তুমি যেমন তোমার প্রিয়জনদের নিয়ে চিন্তায় থাকো, বাকিরাও তো থাকে, তাই না? সবাই সবার কাছের মানুষদের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকে, এটা স্বাভাবিক। আমরা আছি এই জন্যই, তোমাদের নিরাপত্তার জন্য আমরা আছি। তোমাদের অরাজকতা, যুদ্ধ, সন্ত্রাসবাদ থেকে শান্তিপূর্ণ জীবনের সুযোগ করে দিতে আমরা আছি। তোমার মতো যারা নিজেদের পরিবার নিয়ে চিন্তিত থাকে, দৃষ্টদের ভয়ে তটস্থ থাকে, আমরা কেবল সেগুলিকে অপসারণ করে তোমাদের সকলকে নির্বিঘ্নে জীবনযাপনের সুযোগ করে দেয়। আর কিভাবে বুঝালে তুমি বুঝবে? দেশের একজন নাগরিক হিসাবে অন্যান্য নাগরিকদের প্রতিও আমার একটা দায়িত্ব আছে। আমার দায়িত্বকে তুমি সম্মান দেবে, আমার অর্জন নিয়ে তুমি গর্ববোধ করবে। বোকার মতো অযথা চিন্তা করে কান্না করবে তো মার খাবে আমার হাতে। আল্লাহ যখন যার মৃত্যু যেভাবে রেখেছে সেভাবেই হবে, এটা নিয়ে আর কখনো মাথা ঘামাবে না, বরং সবসময় আমার অর্জন হাসি মুখে মেনে নিবে। উষ্ণ বুকের গহীনে মায়েরা তলিয়ে গেল, নিজের মনকে শক্তও করার চেষ্টা করলো। এই মুহূর্তে চেয়েও হয়তো খুব কার্যকর হচ্ছে না তা, তবে ইহামের কথা তাৎপর্য আছে, গভীরতাও স্পষ্ট, সজীব। অনেক কিছু নিজ নিজ মনে ভেবে শান্ত হওয়ার চেষ্টা করলো মায়েরা। তাকে চুপটি করতে দেখে ইহাম বোধহয় বুক থেকে আলগা করলো, মুখোমুখি বসিয়ে বলল, আমি থাকতে তোমার কিছু হবে না, তোমার কিছু হতে দেব না। তোমার নিরাপত্তা, তোমার সেফটির দায়িত্ব আমার। একটা আঁচও লাগতে দেব না। এই ভরসাটা টুক রাখো। আর আমাদের পক্ষ থেকে এই ভরসাটুক সবার কাছে পৌঁছে দিতেই আমাদের যত যা কাজ, যা দায়িত্ব। নিজেকে দুর্বল না করে একজন সাহসী সৈনিকের বউ হিসাবে নিজেকেও শক্ত কঠিন করো মায়েরা। মায়েরা জবাব দেয় না, মায়েরা জবাব দেয় না, কেমন নিশ্চল ভঙ্গিতে বসে থাকে কেবল। নিজের ঢাক ঢোল কি নিজেই পিটিয়ে ফেললাম মায়েরা? আচানক কুচকানো মুখে বলা ইহামের কথা শুনে ফিক করে হেসে উঠল মায়েরা। কান্নার কারণে চোখগুলি ফুলে উঠেছে, চোখের পানি রেখেই হাসছে মেয়েটা। কি স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। ইহাম এক ধ্যানে তাকিয়ে দেখল এই মেয়েটাকে। সে কিসের মায়ায় পড়ল? এই মেয়ের কিভাবে এক মুগ্ধকর মায়ার বাহুডোরে তাকে বেঁধে নিয়েছে। মেয়েটা নির্মিষে, চোখে মুখে শীতল কণ্ঠে ইহাম বলে উঠল, একটা স্ত্রীর সান্নিধ্য কি পুরুষকে অনেকখানি বদলে দিতে পারে মায়েরা? তার কণ্ঠে কেমন একটা মুগ্ধতা, আচ্ছন্নতার ভাব ভেসে আসছে। মায়া মায়া দৃষ্টিতে মায়েরা গাঢ়ভাবে
অবলোকন করলো ইহামকে। এলোমেলো দৃষ্টিতে ইহামের চোখে মুখে ঘুরপাক খাচ্ছে তার নেত্রপল্লব। কি হয়েছে আপনার? বদলে গিয়েছেন মনে হয়। ওই যে আমার প্রশ্নের মাঝে তোমার উত্তর লুকিয়ে আছে। আপনি এভাবে কথা বলেন কেন? মনের কথা মুখে বললে কি ফোসকা পড়বে? সবসময় সব কথা বলতে হয় না। কিছু কথা, কিছু অনুভূতি লুকায়িত রাখলেই সৌন্দর্য বাড়ে। সময় হোক বলবো। ইহাম নিজের প্যান্টের পকেট থেকে রুমাল বের করলো, ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, দেখি এদিকে তাকাও। কেমন যত্ন করে মায়রার চোখের নিচের কাজল মুছে দিচ্ছে। আপনি কি এই কাজে এক্সপার্ট? মায়রার প্রশ্নে ইহাম তার চোখে তাকালো, মিষ্টি হেসে জবাব দিল, এক্সপার্ট না হলেও কখনো কখনো সুযোগে হয়ে যেতে হয়। আফটার অল বউ বলে কথা। কি জানি সত্যি বলেন নাকি মিথ্যে? চোখের নিচ মুছতে মুছতে ইহাম আবারও প্রশ্ন করল, নারীর স্পর্শ পুরুষকে বদলে দিতেও সক্ষম, তবে কি কথা সত্যি? কারণ নারী চাইলে সব পারে, কিন্তু তুমি তো পারো না। কপাল কুঁচকে নেয় মায়রা ইহামের দিকে তার পূর্ণ দৃষ্টি। ইহাম এবার সোজাসুজি বসে জবাব দেয় এক অনাকাঙ্ক্ষিত, তুমি তো আমার এক রাতের ডোজে জ্বর বাঁধিয়ে শরীর কাহিল করে বসে থাকো। মুহূর্তে চটে যায় মায়রা। ক্ষীণ রাগ, লজ্জা, সংশয় মিশিয়ে একাকার হয়। হুট করে বুকের বাঁ পাশে ধাক্কা দিয়ে ওঠে ইহামের। আপনি অসভ্য, অভদ্র একটা পুরুষ, সরুন আমার থেকে। মায়রাকে উঠতে না দিয়ে মিহি হেসে ইহাম তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। মাথায় হাত গলিয়ে দিয়ে টেনে আনে মায়রাকে। প্রগাঢ়ভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় মায়রার ললাটে। আবেশে মেয়েটা চুপটি করে রয়। তার ভেতরের শিহরণকে মন দিয়ে অনুভব করে। মিষ্টি একটা অনুভূতি তার ঠোঁটে এক চিলতে হাসি হয়ে উদিত হয় অচিরে, অথচ সে ধারণাও করতে পারছে না কি ভয়ঙ্কর একটা ঘটনা তার জন্য ওত পেতে আছে হিংস্র জন্তুর ন্যায়। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।